সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আমরা বেশ কিছুদিন কারিগরি কারণে এই অনুষ্ঠানটি করতে পারিনি। আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করছি আগামীতে আমরা নিয়মিত আপনাদের সাথে থাকব। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনরা। আজও আমরা আমাদের একটি আলোচনার বিষয় ঠিক করেছি। আপনারা জানেন, গত কিছুদিন ধরেই রাজনীতিতে একটি গুমট পরিস্থিতি চলছিল। মনে হচ্ছিল যে সরকার এক ধরনের নার্ভাসনেস ফিল করছে, অন্যদিকে সেনাবাহিনীর তরফ থেকে কিছু তৎপরতা ছিল। সবকিছু মিলিয়ে একটি গুমট পরিস্থিতি ছিল, যেটি তৈরি হয়েছিল রাখাইনে বাংলাদেশের করিডোর দেয়া নিয়ে। তো সেই পরিস্থিতি এখন কেমন, সেটি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি শুনছিলেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয়টিকে আমরা ঠিক করেছি, কোথায় এগিয়ে যাচ্ছে দেশ, বা দেশ কোথায় এগিয়ে যাচ্ছে, এ নিয়ে আজকে আপনার সাথে আলোচনা হবে। এবং প্রথমেই আমরা আপনার কাছে যেটি জানতে চাইছি সেটি হচ্ছে যে গত কয়েকদিনের যে পরিস্থিতি, সেটি কি আদৌ কাটিয়ে উঠতে পেরেছি, নাকি সেই গুমট পরিস্থিতিটি নেপথ্যে রয়ে গেছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ এখন এট দ্য ক্রসরোড। যে কোনো মুহূর্তে যে কোনো চমকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজপথ রাজধানী শহরের জনসমুদ্রে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের সাবেক নগর পিতা প্রয়াত সাদেক হোসেন খোকা মহোদয়ের সুযোগ্য পুত্র ইশরাক মহোদয়ের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা, তা আইনি জটিলতা হয়তো এক ধাপ নিরসন ঘটেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি তার দায়িত্ব বুঝে নিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত অনিশ্চয়তা হয়তো কাটছে না। আর এর পাশাপাশি তিনি যে দুটি দাবি তুলেছেন, যে আপনার দুজন ছাত্র উপদেষ্টা এখনো মন্ত্রী মর্যাদায় আপনার ক্যাবিনেটে মোতায়েন আছেন, তাদের পদচ্যুতি বা পদত্যাগের ভাও নিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত তারা সেটি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই জনসমুদ্র সংকুচিত হবে না, সেই রকমের একটি ঘোষণাও তিনি দিয়ে বসেছেন। তো ফলে এইদিকে এইরকম অবস্থা, অন্যদিকে আপনার বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আপনার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবি তোলা হয়েছে, এবং বর্ষিয়ান আপনার উপদেষ্টা তিনজনের আপনার পদত্যাগ পর্যন্ত দাবি করা হচ্ছে। আপনার শ্রদ্ধেয় প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের সালাউদ্দিন মহোদয়, এবং আমার অনুজ প্রতিম সহকর্মী আসিফ নজরুলের পদত্যাগ তারা দাবি করছেন। এর পাশাপাশি আবার আরেকটি অংশ, তারা আপনার সবচাইতে সুশৃঙ্খল স্টেক হোল্ডার বাংলাদেশের আর্ম ফোর্সেস, আমাদের মাননীয় সেনাপ্রধান গতকাল অফিসার্স অ্যাড্রেসে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আর্ম ফোর্সেসকে অন্ধকারে রেখে আপনার কোনো রিফর্মই আলটিমেটলি সম্পূর্ণ হয়েছে বলা যাবে না। এবং তিনি রীতিমতো ভাও নিয়েছেন যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপোষ রফায় যাবেন না, এবং এই যে সোকল্ড করিডোর, সেটি আপনার যেই প্রক্রিয়ায় করবার দিকে অগ্রসর হচ্ছে সরকার, তার সঙ্গে তারা নেই। এবং তারা সাফ জানিয়ে দিয়েছেন যে 1 জানুয়ারির মধ্যে নির্বাচন কার্য সম্পন্ন করতে হবে, এবং নির্বাচন শেষ হওয়ার পরে নবগঠিত যে সরকার, সেই সরকারের যে সিকিউরিটি নিড সেটি তারা পরিপূরণ করবেন, প্রয়োজনে মাঠে থাকবেন আরো কয়েক মাস। কিন্তু আপনার এখানে এই যে অনিশ্চয়তা, কবে নির্বাচন হবে, আপনার এই মরীচিকার পেছনে
ছুটবার যে অবস্থা সেটির অবসান ঘটাতে হবে। এই যে বিভিন্ন স্টেক হোল্ডাররা এক এক পক্ষ এক এক রকম ভাবে আপনার দাবি দেওয়া তুলে ধরছেন, অবস্থান ব্যক্ত করছেন, তার মধ্য দিয়ে যেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে এর পটভূমিতে, এর প্রেক্ষিতে আপনার আমাদের নোবেল লরেট, সান অফ দ্য সয়েল প্রফেসর ডক্টর ইউনূস মহোদয় ত্যক্ত বিরক্ত হয়ে, হতাশ হয়ে একটা পর্যায়ে হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন। সেই ইঙ্গিত কিন্তু শুরুতেই তিনি বলে রেখেছিলেন, যদি আমরা সফল না হই তাহলে আমি আমার কাজে ফিরে যাব, এই হারকুলিয়ান বোঝা আমি ঘাড়ে রাখবো না। এখন আবার খলিলুর রহমান মহোদয়, যিনি আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমাদের বিএনপি স্টলওয়ার্ড রিজভী মহোদয় তার পদত্যাগ দাবি করে বসেছেন। এর আগে তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সালাউদ্দিন মহোদয়, আরেক স্টলওয়ার্ড বিএনপি, এবং সেটির প্রত্যুত্তরে আপনার আমাদের নিরাপত্তা উপদেষ্টা মহোদয় তিনিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে প্রয়োজনে আদালত। আমি আরেকবার একটু থামাবো, কারণ সম্ভবত আপনার প্রান্ত থেকে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, অথবা আমার প্রান্ত থেকে, যদিও আমার প্রান্তে আমি দেখছিলাম নিজেকে স্টুডিওতে। যদি খলিলুর রহমানের বিষয়টি আরেকটু আবার বলেন আর কি, যে সেনাবাহিনীর প্রসঙ্গের পরে খলিলুর রহমান প্রসঙ্গ বলছিলেন। দেখুন, আপনার আমাদের যে মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমাদের বিএনপি স্টলওয়ার্ড সাবেক মন্ত্রী সালাউদ্দিন মহোদয়। আবার এর পরে তার ধারাবাহিকতায় আমাদের রিজভী, আরেকজন স্টলওয়ার্ড বিএনপির, তিনি তার পদ থেকে দাবি করে বসেছেন। এবং এর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা মহোদয় তিনি ইতিমধ্যে প্রেস কনফারেন্স করেছেন একটা, শফিক মহোদয়কে পাশে রেখে, এবং বলবার চেষ্টা করেছেন যে যাবতীয় যা কিছু রটনা হচ্ছে বা চলছে এ ধরনের কোনো আলোচনাই হয়নি, অর্থাৎ তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা তার পক্ষ থেকে আছে। কিন্তু তাতে আপনার খুব একটা অ্যামিউজড বিএনপি নেতৃবৃন্দ বা অন্যরা তা মনে হচ্ছে না। আমাদের নয়াদিল্লি বেসড সাংবাদিক চন্দন নন্দী প্রথম বিষয়টা লিপিবদ্ধ করে একটার পর একটা বিশ্লেষণ হাজির করেছেন, এবং কমে অনেকটা চেহারা উন্মোচনের মতো একটা জায়গায় নিয়ে গেছেন। তাকে ঘিরে যেই কথাবার্তাগুলো, সেগুলো খুবই রহস্যময়। এখন এই রহস্যের কিনারা কবে হবে সেটাও কিন্তু একটা বড় $1 মিলিয়ন ইস্যু হিসেবে সামনে প্রতিভাত হয়েছে। আপনার এখানে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে, সবগুলো ইস্যু এই সংকটকে আরো তীব্র করে তুলেছে, এবং এই প্রেক্ষিতে পরাশক্তি আপনার কতটা সদয় থাকবেন এবং ধৈর্য ধরে তাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত হিকাপ দেখা দিচ্ছে সেগুলো নিরসনের জন্য সময় দেবেন, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আপনার এখানে যদি এখন যারা ড্রাইভিং সিটে আছেন তাদের পক্ষে সম্ভব না হয় আপনার ডেলিভার করা, তাহলে হয়তো দেখা যাবে যে ভিন্ন টিম এসে হাজির হচ্ছে। এখন এইটি সহজভাবে নেয়ার সুযোগ নেই, কারণ আমাদের প্রতি নজর পড়েছে আপনার পরাশক্তির, এবং আপনার যেই সময় আমরা মনে করতাম যে পৃথিবীতে একটি সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না, এবং এরপরে আমরা তখন দেখেছি যে পৃথিবীটা তখন ছিল ইউরোসেন্ট্রিক, পরে নর্থ আটলান্টিক সেন্ট্রিক, এখন 21st সেঞ্চুরিতে পৃথিবীটা হয়ে দাঁড়িয়েছে এশিয়া সেন্ট্রিক। আর সেই এশিয়া সেন্ট্রিক বলেই পরাশক্তির সর্বোচ্চ শ্যান দৃষ্টি যেটাকে বলে সেটি নিবদ্ধ হয়েছে এই এলাকায়। আফগান যুদ্ধের পরে আপনার নতুন ক্ষেত্র প্রস্তুত, এবং সেই প্রস্তুত যে অবস্থাটা বা সিমারিং যে অবস্থাটা, সেটি নানান কারণে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ এর অংশ হিসেবে। তারপরে অস্ত্র বিক্রির যে পটেনশিয়াল সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, এবং
সকল বিবেচনায় বাংলাদেশ হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এর গুরুত্ব এখনো যদি আমরা নিজেরা না বুঝি, তাহলে আসলে এই দুঃখ আমরা রাখবো কোথায়? ধন্যবাদ। আমি আবারও একটু পেছনের বিষয় ভালো করে জানতে চাই, সেটি হচ্ছে খলিলুর রহমান প্রসঙ্গটি। আপনি যেটি বলেছেন এটিরই বিস্তৃত অংশ হচ্ছে যে খলিলুর রহমান সাহেব বিদেশি নাগরিক। এই প্রশ্নটি যখন ওঠে এবং সেনাবাহিনীর প্রধান অফিসার্স অ্যাড্রেসে একটি পর্যায়ে বলেছিলেন যে কোনো বিদেশি নাগরিক অথবা বিদেশি দূতাবাসের কথায় আমরা চলবো না, উনি কি সেটি খলিলুর রহমান সাহেবকে ইঙ্গিত করেছিলেন কিনা, সেনা প্রধান সেটি ওনাকে ইঙ্গিত করেছেন কিনা এক। আর পরদিন যে খলিলুর রহমান সাহেব নিজে বিদেশি নন সেটি বলতে গিয়ে যেটি আপনি বললেন শফিক সাহেবকে পাশে নিয়ে উনি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন করিডোরের খলিলুর রহমান সাহেব, যে মানুষ যেখানে যাতায়াত করে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে পাঠানোর জন্য যেই জায়গাটি সেটি হচ্ছে করিডোর, আমরা সেই করিডোরে যাচ্ছি না। আমরা উনি এর পরেই যে তাৎপর্যপূর্ণ অংশটি বলেছেন যে জাতিসংঘ বলেছে ওই এলাকায় মানবিক সহায়তা দিতে হবে, ত্রাণ সামগ্রী দিতে হবে, সেগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি, তারা বলেছে আমরা দেখছি। অর্থাৎ একেবারেই ত্রাণ সামগ্রী পাঠানো হবে না, বাংলাদেশ পাঠাবে না, কারোর সাথে এ নিয়ে আলোচনা করছে না, সেটি থেকে কিন্তু উনি অনেকটা সরে এসেছেন। উনি বলতে চাইছেন যে জাতিসংঘ এই বিষয়গুলি বলেছে এবং ওনারা দেখছেন কিভাবে কার সাথে এ নিয়ে কথা বলা যায়, কিভাবে করা যায়। এই যে বিচ্যুতি, এটিকে আপনি বিচ্যুতি মনে করেন কিনা, যে করিডোরের প্রশ্নটিকে ভিন্ন দিকে নিয়ে একই জিনিস যেটি আমরা চিন্তা করছিলাম যে মিয়ানমারের রাখাইনের আরাকান আর্মি হোক বা ওখানকার জনগোষ্ঠীকে সহায়তা দেয় হোক, সেটি উনি করতে চাইছেন কিনা? দেখুন, বাই নেচার অফ হিজ ট্রেনিং তিনি কিন্তু একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট এবং ওয়েল এক্সপোজড একজন পার্সন। মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করেছেন, ইউরোপের কভেটেড স্থানগুলোতে তিনি নিপাত করেছেন এবং বাংলাদেশে জাস্টিস লতিফুর রহমানের সরকারেও তিনি ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার ছিলেন। খুব নিবিড়ভাবে জাস্টিস লতিফুর রহমান যে সরকার প্রধান হয়েছিলেন, যিনি মনে করতেন আমি যেই চেয়ারে বসে আছি এই চেয়ারে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনই রাজ্যপাট চালিয়েছেন এবং তারা যা আমিও তাই একই রকম ক্ষমতার অধিকারী এবং সেই ক্ষমতার আস্বাদন এবং ভাগ অনেকাংশে তিনিও এনজয় করেছেন বলে অনেকে মনে করেন। তো ফলে আপনার তার জন্যে এই দ্বিতীয়বারের মতো এই রাজ্যপাট পরিচালনায় শরিক হওয়াটা নতুন কোনো বিষয় নয়। আর বাই নাও তিনি অনেক বেশি স্মার্ট এবং আপনার আমি বলবো স্টেট অফ দ্য আর্ট সম্পর্কে যথেষ্ট মুনশিয়ানা অর্জন করেছেন এবং সেই জন্যই অনেকে মনে করেন যে তিনি ম্যাকিয়াভেলির ভাষায় আপনার শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন পুরুষ। তার সঙ্গে কেউ এটে উঠবেন এটা ভাবার কোনো কারণ নেই এবং বাংলাদেশে দ্বিতীয় কোনো জুরি নেই তার, এটা আমি নাজমুল হাসান কলিমুল্লাহ বলতে পারি। অর্থাৎ আপনি নিজেও বলতে চাইছেন যে সেনাপ্রধান যেটি তার অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে করিডোর হবে না, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি বলতে চাইছেন করিডোর শব্দ না থাকুক, আমাদের এখান থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী এই রাস্তা ধরে সেখানে না যাক, কিন্তু এই অঞ্চল দিয়ে ত্রাণ সামগ্রী পাঠানোর মতো একটি ব্যবস্থা শেষ পর্যন্ত হতে পারে। এটি কি আপনি বলতে চাইছেন, যেটি খলিলুর রহমান সাহেবের ইচ্ছা, যে উনি যেটি চান সেটি কি শেষ পর্যন্ত হবে? দেখুন, এটা নির্ভর করবে পরাশক্তির রিজলভের উপর। আমি যতটুকু জানি, বুঝি এবং ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি, তাতে আমি দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ অবধি তারা সচেষ্ট থাকেন। যদি দেখেন যে এই সেট লোক দিয়ে কাজ হবে না, দেন দে গো ফর দ্য নেক্সট
ব্যাচ অফ পিপল, এবং অনেকটা বোধহয় সেই রকম একটা জায়গায় আমরা চলে এসেছি। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ত্যক্ত বিরক্ত হয়ে যদি তার আগের কাজে ফিরে যেতে চান, তাহলে তো পুরো ফাসাদই ভেঙে পড়বে। টিম মেম্বার যেই হন না কেন, তাকে পাত্তারি গুটিয়ে নিজ বাসভূমে ফিরে যেতে হবে। তখন যত বড় ক্যারিশমাই আপনার থাকুক, তাতে কিন্তু কাজ হবে না। আর বাংলাদেশে সবচেয়ে ডিসিপ্লিনড ফোর্স হচ্ছে আর্ম ফোর্সেস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা ম্যাটার করে, এবং সে কারণে খেয়াল করে দেখেন আমাদের মাননীয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত মাস্টার জেনারেল সাখাওয়াত মহোদয়, তিনি সৈন্য উন্নতি করে যাচ্ছেন। তিনি আপনার আমাদের সাংবিধানিক বডি ইলেকশন কমিশনে দায়িত্ব পালন করেছেন, এবং যেটি বলা হয়ে থাকে যে একবার সাংবিধানিক পদে গেলে, বিশেষ করে নির্বাচন কমিশনে যদি আপনি দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন কমিশনার থেকে এরপরে প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, কিন্তু অন্য কোনো পদে যেতে পারবেন না। সেটিও কিন্তু আপনার তাকে আটকাতে পারেন। তিনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের দায়িত্বে শপথ গ্রহণ করে অধিষ্ঠিত হয়েছেন। ঝামেলা শুরু হয় পরে পাট বস্ত্র ইত্যকার মন্ত্রণালয় হয়ে এখন আবার নৌ পরিবহনে মোতায়েন হয়েছেন। এখন আপনার সবাই তো আর রহস্যটা জানেন না। তিনি আপনার যখন বান্দরবানে ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তার আন্ডার কমান্ড হিসেবে কাজ করেছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি ক্যাপ্টেন ছিলেন। তো ফলে এই যে মুগ্ধতা, সেটি তো চলে যায়নি। আপনার একসঙ্গে কাজ করবার যে সহমর্মিতা, আপনার সেরকম একটা টেরেইনে দায়িত্ব পালনের যে সুখ স্মৃতি, সেটি এত সহজে ভুলবার। তো ফলে আমি তো মনে করি যে যদি আবারও টিম নতুন ভাবে মোতায়েন হয়, অর্থাৎ তৃতীয় অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে আমরা দেখি, সেখানেও হয়তো জেনারেল সাখাওয়াত থাকবে। সেটি একটি পরের সম্ভাবনা। এর আগের সম্ভাবনাটি হচ্ছে যেটি আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা ত্যক্ত বিরক্ত হয়ে হয়তোবা তার দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এই ত্যক্ত বিরক্ত হয়ে অথবা ওনাকে ত্যক্ত বিরক্ত করানোর পেছনে বর্তমানে যেসব আন্দোলন চলছে, বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ৩ জন উপদেষ্টার পদত্যাগ দাবি, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে 2 জন উপদেষ্টার পদত্যাগ দাবি, এগুলির কোনো যোগসূত্র আছে কিনা আপনার কি মনে হয়? অথবা আরো যদি আমি একটু ভেঙে বলি, প্রথম প্রশ্নটি হচ্ছে যে এনসিপি যে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করছে, এটি আদৌ কি নির্বাচন এনসিপি নিজস্ব দাবি, নাকি তাদেরকে পেছন থেকে কেউ এই দাবি করানোর জন্য উস্কে দিয়েছে বা তাদেরকে দিয়ে এই দায়িত্বটি পালন করাচ্ছে? কি মনে হয়? দেখুন, এটা বড় ক্যানভাসের খেলা। যে যার মতো করে তার অংশটুকু নিষ্ঠতার সঙ্গে পালন করছেন। এখন পর্দার অন্তরালে যেভাবে স্টিং গুলো পুশ এন্ড পুল করা হচ্ছে, সেটি শেষ অবধি কোথায় নিয়ে আমাদের দাঁড় করায়, সেটাই এখন দেখবার বিষয়। তবে আমার মনে হয় খুব দূর ভবিষ্যতের প্রক্ষেপণ এটি নয়, অতীব নিকটেই আমাদের হয়তো দেখতে হবে জবনিকা পতন। আমি আরো একবার একটু ইন্টারনেট জটিলতার কারণে আগের অংশটি আমাদের রেকর্ড হয়নি, যে তাদেরকে পেছন থেকে কেউ এই কাজটি করাচ্ছে কিনা। কারণ অনেক সময় বলা হয় যে এনসিপি জামাতে ইসলামের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, অনেকে জামাতে ইসলামের বি টিমও বলে। তো তারা জামাতে ইসলামীর কথা এগুলি করছে, অথবা অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই তাদেরকে দিয়ে এগুলি করাচ্ছে। সেটি এই দুটির মধ্যে কিছু হতে পারে কিনা, নাকি এটি এনসিপির নিজস্ব কর্মসূচি, নিজেরাই এই দাবি তুলছে? কোনো কিছুই আপনার স্বতঃস্ফূর্ত ভাবে স্বপ্রণোদিত হয়ে আপনার এই রঙ্গমঞ্চে হাজির হচ্ছে এমনটি বলার জো নেই। এটা বড় একটা ক্যানভাসের খেলা, এবং স্টিং এবং তার পুশ এন্ড পুল পর্দার অন্তরাল থেকেই হচ্ছে। যে যতটুকু
জানেন বা যাকে যতটুকু দায়িত্ব দেওয়া আছে তারা ততটুকু সম্পর্কে অবগত আছেন এবং সেইভাবে অ্যাক্ট করছেন। আর স্ট্রিক্ট লিগ্যাল রেশনাল পার্সপেক্টিভ থেকে দেখলে যারা বলছেন দায়িত্ব তাদেরই। সুতরাং এখানে যদি আমরা কুটতর্কে লিপ্ত হই তাহলে নিরসন করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আরেকটি বিষয় হচ্ছে যে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে উনি ওনার সৈনিকদেরকে জানিয়েছেন, সেনা অফিসারদেরকে জানিয়েছেন। আপনি কি এর কোনো সম্ভাবনা দেখেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হবে? এখনকার যে কার্যকলাপ চলছে সবকিছু মিলিয়ে আপনি এর সম্ভাবনা কতটুকু দেখছেন? দেখুন, বিষয়গুলো তো আসলে জাতির গণ্ডির মধ্যেই আপনার মীমাংসিত হবে এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ বাই নেচার এ সফট স্টেট কম্পেয়ার টু ইন্ডিয়া হুইচ ইজ এ হার্ড স্টেট। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে what Russia thinks, what China thinks, what United States of America thinks, what European Union thinks, and what India thinks ম্যাটার করে। এমনকি পাকিস্তান কি ভাবছে সেটাও ম্যাটার করে বাংলাদেশে। এটা একটা মিগ এক ক্ষেত্র। এখন যে যার মতো করে যার কাছে তুনে যেই রকমের তীর আছে সেটি তারা ব্যবহার করবেন বা করছেন, এটাই স্বাভাবিক এবং দীর্ঘদিন ধরে করে এই অভ্যস্ততা তৈরি হয়েছে। এই অভ্যস্ততার অংশই কি একটি যে ভারত তারা যে চাপটি তৈরি করছে বাংলাদেশের উপর, যে আমাদের বাণিজ্য ক্ষেত্রে নন ট্যারিফ ব্যারিয়ার আরোপ করছে তারা নানানভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুশিন করছে। বাংলাদেশি নাগরিক কিছু এর মধ্যে অনেকে আছে রোহিঙ্গা, তাদেরকে পুশিন করছে। আপনি কি মনে করেন যে এইটি এই বাংলাদেশের উপর চাপ দেওয়ারই অংশ, এই অন্তর্বর্তী সরকারের উপর চাপ দেওয়ার কোনো অংশ, নাকি এটি একেবারেই বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক, সুতরাং তোমরা এই ব্যবস্থা নিয়েছো তুলা রপ্তানি করতে দিবে না, আমি তাহলে আমাদের দেশে এগুলি আনবো না, এরকম কিছু? দেখুন, আমরা বারবার ভুলে যাই এবং আমার এই অ্যাসারশনটা অনেকের চক্ষুশূল, অনেকে পছন্দ করেন না, কিন্তু ইউ ক্যানট রিরাইট হিস্ট্রি। যেটি ইতিহাসের অংশ সেটা আপনাকে বারবার রিইটারেট করতেই হবে। এবং যে কয়নিষ্ঠি আমার একাডেমিক পার্সপেক্টিভ থেকে আমি বলি যে ইন্ডিয়া অ্যাক্টেড অ্যাজ দ্য সরোগেট মাদার ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল অফ বাংলাদেশ। তো সেই কারণে লেজিটিমেটলি তারা মনে করে তাদের একটা দায়িত্ব আছে এই দেশ দেখভাল করবার। মাইন্ডসেটটা সেই রকম ইনফর্মাল ফর্মাল পার্সপেক্টিভ থেকে দেখলে। তো ফলে বারবার ওই বিষয়টা চলে আসে, যেটাকে আমাদের এখান থেকে অনেকে দাদাগিরি বলে মনে করে। তো এইটা রিকনসাইল করা খুব মুশকিল। আপনার দাদাগিরি বনাম সরোগেট মাদার, সে এর মাঝামাঝি কোন একটা জায়গায় আসলে গিয়ে সেটি হয়তো কনভার্স করবে। তো যাই হোক, বাস্তবতা যেটি বাংলাদেশের চতুর্দিকে ভারত, সামান্য একটি অংশ তাও আবার নাই হয়ে গেছে। আপনার মিয়ানমার দূরে সরে গেছে, এখন এসছে আরাকান আর্মি, ডিফ্যাক্টো সেন্সে আমাদের বর্ডার আউটপোস্ট যেগুলো আছে সবগুলোর দখল তাদের। তো ফলে খেয়াল করে দেখেন, নানান রকমের কথাবার্তা বাগাড়ম্বর যাই আমরা করেছি না কেন, তৎসত্ত্বেও এই গত এই অগস্ট বিপ্লব সফল হওয়ার পরে টিল টু ডেট ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে, যেখানে এখানে তারা থিতু হয়েছিলেন প্রায় ১১ লাখের মতো। তার সঙ্গে অন টপ অফ দ্যাট আরো ১ লাখ যুক্ত হওয়ার মতো একটা প্রক্রিয়াতে আমরা আছি। তো আমাদের তো ওই বাগাড়ম্বরই সার হচ্ছে, কার্যকর কোনো সলিউশনে তো আমরা উপনীত হতে পারিনি এবং আসার সম্ভাবনা ক্ষীণ। সুতরাং ভারতের সাথেও বিষয়টি এরকমই দাঁড়াচ্ছে। আমি আবারও যদি দেশের রাজনৈতিক দলগুলির প্রসঙ্গে আসি, যেটি বলছিলাম যে ইদানিং বিএনপি বনাম এনসিপির এক ধরনের যুদ্ধ মনে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি সরাসরি বলেছে যে যে ৩ জন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছেন সেই ৩ জন হচ্ছে বিএনপি পন্থী, বিএনপির স্বার্থ রক্ষা করে চলেছে এটি বলছে। আবার বিএনপি যে ২ জনের পদত্যাগ দাবি করছে, বিএনপি বলছে যে এরা এই ২ জন জাতীয় নাগরিক পার্টির স্বার্থ রক্ষা করে চলেছে। এই যে এনসিপি বনাম বিএনপির এই যুদ্ধ, এটি কি আসলে এই দুইটি দলের যুদ্ধ, নাকি পেছনে
বেশ কিছুদিন যাবৎ যেটি চলে আসছিল জামাতে ইসলামী বনাম বিএনপির যুদ্ধ, সেটিরই একটি প্রক্সি দিচ্ছে এনসিপি। কোনটি? বিএনপি বনাম জামাতে ইসলামীর যুদ্ধটি কি প্রক্সি ওয়ার হিসেবে এনসিপি পালন করছে? দেখুন, বাই নাও এনসিপি is an independent entity in its own right. সুতরাং প্রক্সি হিসেবে বর্ণনা করার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে প্রয়োজনে লোকবল সংকট দেখা দিলে আপনার মিত্র হিসেবে তাদের কাছ থেকে যখন জনবল সংগ্রহের প্রয়োজন হয় তারা সেটা করতেই পারে, সেটাতে কোনো সমস্যা আছে তাদের কাছ থেকে মানে জামাতে ইসলামীর কাছ থেকে বা আপনার হেফাজতে ইসলাম কিংবা সমমনা অন্য যে দলগুলো আছে তাদের কাছ থেকে আপনার সাহায্যের হাত সম্প্রসারিত করলে বিফল হওয়ার সম্ভাবনা থাকে কম। অর্থাৎ তাদের যে জনসমাবেশ আমরা দেখি, আপনি বলতে চাইছেন সেখানে মূল জনগোষ্ঠীটাই আসছে জামাত ইসলামী এবং ইসলামপন্থী অন্যান্য সংগঠন থেকে, যেটা এনসিপি নিজেদের নয়। আমার প্রশ্নটি ছিল যে এই যুদ্ধটি কি একটি পারসেপশন সমাজে আছে, এখন সেটি তো বুকে হাত দিয়ে হলফ করে বলা যাবে না, আর কেউ সেটা স্বীকারও করতে চাইবে না। যারা সরবরাহ করছেন তারাও স্বীকার করবেন বলে আমার মনে হয় না, এবং যারা গ্রহণ করছেন তারাও এটা অ্যাকনলেজ করবেন এমনটি আমি মনে করি না। অন্য একটি প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টাগণ, তারা তো ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা। আপনার কি মনে হয় তারা সকল বিষয়ে একমত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন বা দেশ চালাতে পারছেন? রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে হোক বা অন্যান্যকে, যেমন আমরা শুনে থাকি যে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ওঠে, তখন কোন উপদেষ্টার বিরোধিতা করেছেন। এই উপদেষ্টা পরিষদ কি একমত হয়ে কাজ করতে পারছেন? দেখুন, একদম আমাদের পল্লী অঞ্চলে একটা প্রবাদ আছে এরকম, আম গাছে জাম হবে না, আপনি কলম টলম যাই করেন না কেন। এখন বিষয় সেটি হচ্ছে মূলত তিনটি সূত্র থেকে এখানে তারা সমবেত হয়েছে। আমাদের আর্ম ফোর্সেস এর আশীর্বাদ পুষ্ট হয়ে কেউ কেউ এসছেন, কেউ কেউ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল লরেট, তার একদম হ্যান্ডপিক লোকজন আছেন, আর কিছু সমন্বয়করা আমাদের মানে আমাদের সাবেক সহকর্মী আসিফ নজরুলের হাত ধরে এসছে। তো তিন সূত্র থেকে আসবার কারণে তিন বর্ণের লোকেরা, তো ফলে মিসম্যাচ তো হবেই। কোনো অবস্থায় আমি মনে করি না তারা সবাই একমত হতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডের কারণে। তবে ইস্যু ভিত্তিক ঐক্যবদ্ধ তৈরি হতেই পারে, এটাই স্বাভাবিক। ইস্যু ভিত্তিতে যদি ঐক্যবদ্ধ সকল উপদেষ্টা হয়েও থাকেন, আমাদের যে একদম মূল নীতিগুলি যেগুলি বড় আকারে দেখা দিচ্ছে, ৭১-এর প্রশ্নে দেখা যায় যে এই উপদেষ্টা পরিষদেরই এক একজন এক এক রকমের কথা বলেন। অনেক সময় এক এক সময় এই যে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাতে ইসলামী, তাদের মধ্যেও এই বিষয়টি নিয়ে নানা রকমের কথাবার্তা শোনা যায়। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদিও দু একজন বলেছেন যে ৭১-কে বাদ দিয়ে কিছু হবে না, আসলেই কি এই অন্তর্বর্তী সরকার সেই চেতনাটি ধারণ করে কিনা যে আমাদের ৭১-কে বাদ দিয়ে ২৪-এর যে জুলাইয়ের আন্দোলন সেটি চিন্তা করা ঠিক নয়, বা ৭১-কে কোনোভাবেই খাটো করা যাবে না, এমনকি জুলাই অভ্যুত্থানের সমান্তরালেও ৭১-কে রাখা যাবে না, এই চেতনা তাদের মধ্যে আছে বলে আপনার মনে হয় কিনা? দেখুন, আপনার কতগুলো বিষয় থাকে বহিরাঙ্গিক, কিছু ভেতরকার। এখানে অফিসিয়ালি সব রিকনসাইল করা মুশকিল, আর ইতিহাস তো বহমান, আপনার কখনোই আপনি অতীতে ফিরে যেতে পারবেন না। যা কিছু মহান ৭১-এ যার জন্ম, সেটি নতুনতর মাত্রা হয়তো লাভ করেছে আমাদের জাতীয় প্রেক্ষাপটে ২৪-এ, কিন্তু এক নদীতে যেহেতু দুবার গোসল করা যায় না, আমাদের গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলে গেছেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার রিকনসিলেবল নয়, এটাই আপনাদের মেনে নিতে হবে বা ভাবতে হবে। যত দ্রুত আমরা সেটি হৃদয়ঙ্গম করতে সক্ষম হব ততই বেহেতে, তা না হলে কপালে সবার খারাপই আছে।
রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, আগামী নির্বাচন যেটি সেনাপ্রধান অনেকে বলে থাকেন যে উনি অফিসার্স অ্যাড্রেসে এটিও বলেছিলেন যে উনি চান একটি ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগের কথা অথবা জাতীয় পার্টি অথবা অন্য কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম নেননি। আগামী নির্বাচনে কি আদৌ আওয়ামী লীগ তাদের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটিকে উইথড্র করে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? দেখুন, এই প্রশ্নটি যদি আরেকটু ঘুরিয়েও বলি, আমি একসাথে করে ফেলি, আপনার একসাথে উত্তর দিতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে আগামী নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকাটা কত দূর পর্যন্ত হবে? নির্বাচনের নীতিগত যে প্রশ্নগুলি সেখানেও কি সেনাবাহিনীর কোন রকমের প্রভাব থাকবে? হস্তক্ষেপ শব্দটি আমরা বলি না, যে প্রভাব থাকবে, নাকি সেটি একেবারেই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চায় নির্বাচনটি সেভাবেই হবে, সেখানে সেনাবাহিনীর কোন রকমের আইন শৃঙ্খলা নিরাপত্তা বিধান ছাড়া অন্য কিছুই থাকবে না, এরকমটি কি? দেখুন, আমাদের সশস্ত্র বাহিনী ম্যাটার করে বর্তমান প্রেক্ষাপটে, এটি আরো বেশি পরিমাণে রেলেভেন্ট। সুতরাং আপনার এই যে অ্যাসারশনটা আর্ম ফোর্সেস এর জ্ঞাত সারে নয়, এইরকম ভাবেই আপনার ঘটনাগুলো ঘটেছে, কিংবা আমাদের মাননীয় সেনা প্রধান সরকারি সফরে বিদেশে আছেন, সেই সময় একজন বেসামরিক ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। এই যে বিষয়গুলো, সেগুলো রিকনসিলাইবল নয়। সেই জন্যে আমাদের আসলে এই বিষয়গুলো গভীর ভাবে বুঝবার চেষ্টা করতে হবে। বাংলাদেশের মতো দেশে, যেটি সফট স্টেট, এখানে আপনার আর্ম ফোর্সেস ম্যাটার করে, এবং ম্যাটার যে করে সেটি অফিসার্স অ্যাড্রেসে মাননীয় সেনাপ্রধান দ্ব্যর্থহীন ভাষায় আপনার জানান দিয়েছেন, এবং এটাও বলেছেন, যেটি শোনা যায়, যে সোশ্যাল মিডিয়ামে এই আলোচনাগুলো চলে আসবে, সেটা তো আমরা আটকাতে পারবো না। এটাই রিয়ালিটি। এই যে ট্রান্সপারেন্সিতে বিশ্বাস, সেটি আমাদের অবশ্যই প্রশংসার যোগ্য বিষয় বলেই মনে করতে হবে। আমরা শেষ করব, আমাদের নেটওয়ার্ক ঝামেলা করছে মনে হচ্ছে, তাই আমরা শেষ করব। শেষ প্রশ্নটি হচ্ছে যে এই অফিসার্স অ্যাড্রেস সেনা প্রধানের, ওনার এই বক্তব্য কি এর আগে যে কয়েকদিন গুমুট একটি পরিস্থিতি চলছিল দেশের রাজনীতিতে, দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, দেশের এই যে করিডোর, পরে আবার আরেকটি ইস্যু ছিল বন্দর, চট্টগ্রাম বন্দর একটি প্রতিষ্ঠানকে, বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার জন্য তুলে দেয়া, এসব নিয়ে যে একটি গুমট পরিস্থিতি তৈরি হয়েছিল, সেনাপ্রধানের এই বক্তব্যের পরে সেই গুমট পরিস্থিতিটি কেটেছে বলে মনে করেন কিনা, নাকি একই রকমের রয়ে গেছে, নেপথ্যে সেই সবকিছুই আগের মতোই আছে? দেখুন, এটা একটা টার্নিং পয়েন্ট। আগের যে অচল অবস্থা ছিল তার অবসান ঘটেছে, বেটার লাইন ইজ ড্রন, এটা আমাদের স্বীকার করতেই হবে। অর্থাৎ আগের চাইতে পরিস্থিতি ভালো হয়েছে। আরেকটি আপনি আগের চাইতে পরিস্থিতি আমি বলবো একটা সাংঘিকরণের দিকে এগিয়েছে। এখন স্টেলমেট যেটি বিদ্যমান ছিল তার অবসান ঘটেছে। আমরা এখন বুঝতে পারছি কে কি চাচ্ছেন, এটা পরিষ্কার। আরেকটি প্রশ্ন দিয়ে আমি শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি এর আগেই বলছিলেন যে প্রধান উপদেষ্টা ত্যক্ত বিরক্ত হয়ে ছেড়ে দিতে পারেন, আবার বলছিলেন যে যারা পেছন থেকে নানান রকমের কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা ফার্স্ট ব্যাচের কাজ না হলে সেকেন্ড ব্যাচ দিয়ে সেই কাজগুলি করানোর চেষ্টা করবে, সেকেন্ড ব্যাচ না হলে থার্ড ব্যাচ দিয়ে। এই ধরনের পরিবর্তন খুব শিগগিরই আপনি হবে বলে আপনি মনে করেন কি? দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জেনুইনলি যদি ত্যক্ত বিরক্ত হয়ে যান, তাকে পৃথিবীর কোনো শক্তি কিন্তু আটকাতে পারবে না। তিনি তার এই কাজে ফিরে যাবেন, এবং সেটি যদি হবে দ্রুততম সময়ের মধ্যেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যদিও আমরা নেটওয়ার্কের জটিলতায় অনেক কথা বলতে পারিনি বা আপনার কাছ থেকে শুনতে পারিনি, নিশ্চয়ই আরেকদিন এর চাইতেও বিস্তারিত শুনবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি।
প্রিয় দর্শক, দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজ আমাদের সাথে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি বর্ণনা করলেন দেশের বর্তমান পরিস্থিতি, সেনা প্রধানের বক্তব্য সেনা কর্মকর্তাদের প্রতি। সেই বক্তব্যে দেশের যে এক ধরনের অচল অবস্থা মনে হচ্ছিল দেখা দিয়েছে। এই অনুষ্ঠান আমরা এখন থেকে নিয়মিত করব সেই আশা রাখি, এবং সেই আশা রেখে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।